শারমিন বুঝতে পেরেছি। শারমিন বুঝতে পেরেছি কি? আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ড দেখি। হ্যাঁ, ওয়ার্ডের সিভিলিয়ামটা আমরা একটু অ্যানালাইসিস করি, দেখি এখানে কি কি আছে, আর আমরা কি কি আমাদের এখানে বাদ পড়েছে বা বাজও বাদ পড়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা প্রথম যদি দেখি যে আমাদের আসলে কর্মস্থলে কাজের পরিবেশ কি রকম হবে, অনেক সময় এই প্রশ্নগুলো আসে যে কর্মক্ষেত্রে কাজের পরিবেশ কেমন হওয়া উচিত বা কেমন হওয়া দরকার। হ্যাঁ, সো এরকম যদি আসে তাহলে আমরা বলবো যে কর্মক্ষেত্রে আসলে আমাদের কাজের পরিবেশটা নিরাপদ হওয়া প্রয়োজন। হ্যাঁ, এবং কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার নিশ্চিত করা প্রয়োজন। তারপর হচ্ছে আমাদের প্রপার ডকুমেন্ট চিহ্নিত করতে হবে, দেন আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো যেন আমরা বলি। হ্যাঁ, অর্থাৎ কাজের পরিবেশটা মানে অত্যন্ত সুন্দর হতে হবে, যেখানে কোনো ধরনের বিপদ থাকবে না, কোনো ধরনের হ্যাজার্ড থাকবে না। ঠিক আছে, যেখানে কাজ করতে গেলে আমি সব ইকুইপমেন্ট পাবো। ঠিক আছে, কাজ করার জন্য যে যে আমাদের ইকুইপমেন্ট দরকার সবগুলো আমরা পাবো। হ্যাঁ, এটাকে বলা হয় কর্মস্থলে কাজের পরিবেশ। হ্যাঁ, সুন্দর পরিবেশ। আচ্ছা যাক, এটা এতটা ইম্পর্টেন্ট পড়া না, আমাদের হচ্ছে পড়বো যে এখান থেকে আমরা কিন্তু জানি কম্পিউটার কি। হ্যাঁ, অনেক সময় পরীক্ষা আসে কম্পিউটার কি। কম্পিউটার হচ্ছে গ্রিক শব্দ থেকে এসেছে। হ্যাঁ, এবং গ্রিক শব্দ হচ্ছে কম্পিউট, মানে কম্পিউটারে আরটা বাদ দিলে হয় কি কম্পিউট। হ্যাঁ, আর এই কম্পিউট শব্দের অর্থ কিন্তু গণনা করা। হ্যাঁ, ঠিক আছে, আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। এটা মনে রাখতে হবে, পরীক্ষা যদি আসে কম্পিউট শব্দের অর্থ কি কাউন্ট করা। হ্যাঁ, মানে গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। হ্যাঁ, আর এটা কম্পিউট গ্রিক শব্দ থেকে আসছে এই শব্দটা। হ্যাঁ, তাহলে এর কিন্তু সংজ্ঞা কিন্তু আমরা জানি। হ্যাঁ, অর্থাৎ একটা কম্পিউটার কি করে, ইনপুট হিসেবে ডাটা গ্রহণ করে, পরে কি করে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর পরে কি করে একটা আউটপুট প্রদান করে, এবং প্রয়োজনে আমরা কি করতে পারি ডেটাকে সংরক্ষণ করে রাখতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ছি। ঠিক আছে, তারপর হচ্ছে কম্পিউটারের ডিভাইস এবং হার্ডওয়্যার। কম্পিউটারের হার্ডওয়্যার কি এটা কিন্তু আমরা জানি, কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো কি স্পর্শ করা যায়। হ্যাঁ, অথবা অথবা বলতে পারি কম্পিউটারের কি সকল যন্ত্রাংশকে কি বলা হয়, বা সকল ডিভাইসকে কি বলা হয় হার্ডওয়্যার। ঠিক আছে, তো এরকম হার্ডওয়্যার কিন্তু অনেক রকম আছে, যেমন ইনপুট হার্ডওয়্যার আছে, তারপর হচ্ছে আপনার আউটপুট হার্ডওয়্যার আছে, সিস্টেম হার্ডওয়্যার আছে, তাই না? আমরা কিন্তু এগুলো পড়ছি, যেমন কিবোর্ড মাউস এগুলো কিন্তু সব হার্ডওয়্যার, ডিস্ক স্ক্যানার কার্ড রিডার ক্যামেরা, তারপর হচ্ছে হার্ড ডিস্ক মাদারবোর্ড র্যাম, এগুলো কিন্তু সব হার্ডওয়্যার। মনিটর প্রিন্টার স্পিকার প্রজেক্টর এগুলো কিন্তু আমাদের হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটারের সকল যন্ত্রাংশকে বলা হয় কি হার্ডওয়্যার। ঠিক আছে, সুইচই তো কাজ করতেছে না কেন? হুম, সুইচে কি অ্যাড হয়েছে?
আচ্ছা, পরে দেখি আমরা। হ্যাঁ, এই যে এখানে অনেক সময় এই যে আর্গোনমিক্স নিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। আর্গোনমিক্স হচ্ছে আপনার যখন আপনি কাজ করেন কম্পিউটারে, যখন দীর্ঘক্ষণ বসেন, হ্যাঁ, তখন শরীরে কিছু ক্ষতি হয়। হুম, তো এই ক্ষতি যেন না হয়, না হওয়ার জন্য আপনার কি কি দরকার, হ্যাঁ, কি কি দরকার, কিভাবে কাজ করা দরকার, সেই সম্পর্কে সুনির্দিষ্ট পরামর্শ দেয় বা বর্ণনা করে থাকে কি আর্গোনমিক্স, ঠিক আছে। আশা করি আর্গোনমিক্স বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে কম্পিউটার, সরি, ও আমরা কি কি মেনে চলতে পারি, কি কি মেনে চললে আসলে আর্গোনমিক্স থেকে আমরা বেঁচে থাকতে পারি। হ্যাঁ, এরকম কতগুলো এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিব। হ্যাঁ, এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট একবার পড়ে নিলেই হবে। হ্যাঁ, তারপর হচ্ছে সফটওয়্যার কি। সফটওয়্যার আমরা আসলে জানি কি একটা প্রোগ্রামের সমষ্টি। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি কম্পিউটার সফটওয়্যার অথবা সফটওয়্যার হলো কি প্রোগ্রামের সমষ্টি। এই নির্দেশনা বললেও বলতে পারেন, নাও বলতে পারেন, ডিরেক্ট বলে দেবেন প্রোগ্রামের সমষ্টি, যা দিয়ে কম্পিউটারে কোনো নির্দিষ্ট কাজ করতে পারে বা কাজ করতে সাহায্য করে। তাহলে সফটওয়্যার কি, সফটওয়্যার হলো প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারকে কোনো নির্দিষ্ট কাজ করতে সাহায্য করে। ব্যাস, ঠিক আছে। প্রধানত সফটওয়্যার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারটা আসলে সিস্টেমের সাথে আমরা বুঝতেই পারি। হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে কম্পিউটার চালানো যায় বা কম্পিউটার চালাতে সাহায্য করে। হ্যাঁ, অর্থাৎ সিস্টেম কইলে আমরা বুঝতে পারি একটা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কম্পিউটার কিভাবে চালানো যায় সেই জিনিসগুলো, অর্থাৎ ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যারের যে একটা সমন্বয়, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার করে থাকে। হ্যাঁ, এই জন্য সংজ্ঞাযুক্ত এখানে দুইভাবে দেওয়া আছে, সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, একটু একটু বড় করে দেওয়া আছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম। আচ্ছা, সিস্টেম সফটওয়্যারের উদাহরণগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, তার মানে সিস্টেম সফটওয়্যারকে অপারেটিং সিস্টেম বলা যায়। হ্যাঁ, কারণ অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু আপনার কম্পিউটারে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। কম্পিউটার চালু হবে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ কম্পিউটারের মধ্যে যদি অপারেটিং সিস্টেম নাই থাকে, মনে করেন আপনার মোবাইলে যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম না থাকে, তাহলে আপনার মোবাইলে তো কাজই করতে পারবেন না। কারণ অপারেটিং সিস্টেম ছাড়া তো আপনি কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন না, ইনস্টল না হলে আপনি কাজ করবেন কীভাবে, ঠিক আছে। সো অপারেটিং সিস্টেম আর সিস্টেম সফটওয়্যার কিন্তু কাছাকাছি। হ্যাঁ, তাহলে অপারেটিং সিস্টেম হলো কি একটা বিশেষ সফটওয়্যার যা কম্পিউটার চালায় এবং সব কিছু নিয়ন্ত্রণ করে। আর যদি বিশেষভাবে বলতে চান তাহলে কম্পিউটারের সাথে ব্যবহারকারী কি করে যোগাযোগ তৈরি করে। হ্যাঁ, আর নতুবা এই যে নিয়ন্ত্রণ করে পর্যন্ত বললেই হয়ে যাবে। যে অপারেটিং সিস্টেম হলো এমন একটি বিশেষ সফটওয়্যার যা কম্পিউটার চালায় বা সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। হ্যাঁ, এই যে এখানে কতগুলো এই যে বিশেষ করে দেওয়া আছে, এই যে এই জিনিসগুলো একটু পড়বেন, মানে শেখার জন্য না হয়, একবার পড়লে এমসিকিউ যদি আসে তাহলে কিন্তু পারবেন। যে যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের কার্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং তৈরি করে, ডিবাগিং, ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ করে। কারণ নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে কি ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ করা, তারপর কম্পাইলেশন করা, তথ্য সংরক্ষণ করা, ব্যবস্থাপনা করা, ইত্যাদি ইত্যাদি যত কাজ নিয়ন্ত্রণ করা যায় সব কিছু করে থাকে অপারেটিং সিস্টেম। হ্যাঁ, উদাহরণ যদি বলি আমরা বলতে পারি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ইত্যাদি। এগুলো কিন্তু আমাদের আগের শীটে কিন্তু এগুলো আছে, আরও কয়েকটা এক্সাম্পল আছে, ঠিক আছে। তো সিস্টেম সফটওয়্যার কি, সিস্টেম সফটওয়্যার হলো এমন একটা সফটওয়্যার যা দিয়ে কম্পিউটার চালানো যায়। হ্যাঁ, বা চালাতে সাহায্য করে। আর অপারেটিং সিস্টেম হলো একটা বিশেষ সফটওয়্যার যা দিয়ে কম্পিউটার চালায় বা এবং নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। এটার মধ্যে সিস্টেম সফটওয়্যারের মধ্যে শুধু সবকিছু নিয়ন্ত্রণ করে এটা অ্যাড করে দিলেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু আমরা জানি অ্যাপ্লিকেশন মানে হচ্ছে ব্যবহারিক কাজ করা। তাহলে আমরা বলতে পারি যে সফটওয়্যার দিয়ে নির্দিষ্ট কোনো কাজ করা যায় তাকে বলা হয় কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন দেখেন এই যে নির্দিষ্ট ব্যক্তিগত, শিক্ষামূলক ইত্যাদি কথাগুলো আপনারা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, শুধু সহজ করেও লিখতে পারেন। বলবেন কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন একটা সফটওয়্যার যা দিয়ে নির্দিষ্ট বা সিঙ্গেল কোনো কাজ করা যায়। হ্যাঁ,
যেমন এই যে দেখেন গুগল ক্রম, জুম, তারপর হচ্ছে ফায়ারফক্স, তারপর হচ্ছে এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, হ্যাঁ, ওয়ার্ড প্রসেসিং, এগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ভিডিও এডিটিং সফটওয়্যার, হ্যাঁ। তারপর অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কি কিন্তু আমরা জানি, অ্যান্টিভাইরাস হচ্ছে কি একটা নিরাপত্তামূলক সফটওয়্যার, অর্থাৎ কম্পিউটারকে ভাইরাস এবং কি ক্ষতিকর প্রোগ্রাম থেকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অ্যান্টিভাইরাস হলো কি এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটারকে ভাইরাস এবং ক্ষতিকর প্রোগ্রাম থেকে রক্ষা করে। এতটুকু লিখলে কিন্তু অ্যান্টিভাইরাস কি এটা কিন্তু হয়ে যাবে। তাহলে অ্যান্টিভাইরাস কি? অ্যান্টিভাইরাস হলো একটি সফটওয়্যার যা দিয়ে কম্পিউটারকে ভাইরাস এবং ক্ষতিকর প্রোগ্রাম থেকে রক্ষা করে। আপনি যদি একটু ডিটেলসে পড়তে চান একবার করে পড়ে নেবেন। যেমন হার্ড ডিস্ক, সলিড টেস্ট, ড্রাইভার বা কোনো রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস শনাক্তকরণ করে, ভাইরাস শনাক্ত করার পরে প্রতিরোধ করে এবং প্রতিকার করে, হ্যাঁ। দেখেন কতগুলা অ্যান্টিভাইরাসের কিন্তু এখানে নাম দেওয়া আছে, যেমন অ্যাভিরা, তারপর এই যে বিট ডিফেন্ডার, অ্যাভাস্ট, অ্যাভিজি, ক্যাসপার স্কাই, ঠিক আছে, ক্যাসপার স্কাই, মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডার, ইস্ট, হ্যাঁ, নর্থন 360, এই যে এরকম কিন্তু অনেক আছে। আপনাদের ওই শিটে কিন্তু এগুলা প্রায় 10 থেকে 12টা দেওয়া আছে, হ্যাঁ। সুন্দর করে এগুলা কিন্তু একটু পড়বেন, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসরের পরিচিতি, অর্থাৎ ওয়ার্ড প্রসেসর জিনিসটা কি। আমরা কিন্তু ওয়ার্ড প্রসেসর জানি, ওয়ার্ড প্রসেসর কি, ওয়ার্ড প্রসেসর মানে হচ্ছে কি লেখালেখির কাজ করা, তাই না। অর্থাৎ যে সফটওয়্যার দিয়ে কি করা যায়, বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করা যায়। স্যার 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 হ্যাঁ, বলেন। হ্যাঁ, গেমিং বয় বলেন। জি স্যার বলেন। জি স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার কিছু বলবেন? ওই যে স্যার স্ক্রিন শেয়ার, হ্যাঁ স্যার স্ক্রিন শেয়ারিং চলে গেছিল তাই বলতেছিলাম আর কি, এখন ওকে, আইসা বস। আচ্ছা। তাহলে ওয়ার্ড প্রসেসিং কি? স্যার কথা আসে না। ওয়ার্ড প্রসেসিং কি কথা বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওয়ার্ড প্রসেসরের পরিচিতি। ওয়ার্ড প্রসেসরের মধ্যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, যেটা আমরা নিয়ে সবসময় কাজ করতেছি, তাই না। তাছাড়া আছে ওপেন অফিস, ওয়ার্ড পারফেক্ট, লিব্রি অফিস, ডাব্লিউবিএস অফিস, হ্যাঁ। তারপর ওয়ার্ড প্যাড, গুগল ডক্স, অ্যাপল পেজেস ইত্যাদি। অনেক ধরনের এখানে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার আছে, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। ঠিক আছে। তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা পরিচিতি মানে ইন্টারফেস, হ্যাঁ। এই সম্পর্কে কিন্তু আমরা প্রথম দিন ক্লাসে আমরা বলেছিলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেস, হ্যাঁ। যেমন আমাদের এখানে একটা কি থাকে, রিবন থাকে, হ্যাঁ। রিবনের আন্ডারে বিভিন্ন ট্যাব থাকে, যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন লেআউট, এগুলো এক একটা ট্যাব, এবং কুইক অ্যাক্সেস টুলবার থাকে যেটা আমাদের ফাইলের উপরে থাকে, হ্যাঁ। এবং একটা টাইটেল বার থাকে, হ্যাঁ, যেখানে আমাদের ফাইলের নাম থাকে। তারপর একটা টেল মি, হ্যাঁ, যেখানে আমি জিজ্ঞেস করতে পারি, টেল করতে পারি, হ্যাঁ, অথবা আমাকে জিজ্ঞেস করতে পারি। একটা উইন্ডো কন্ট্রোল থাকে, মিনিমাইজ করা, ম্যাক্সিমাম করা, ক্লোজ করা, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে ইন্ডিয়ান থাকে, হ্যাঁ। এই যে যে রুলারের মধ্যে কিন্তু ইন্ডিয়ান থাকে, ফার্স্ট লাইন ইন্ডিয়ান, লেফট ইন্ডিয়ান, তারপর হচ্ছে রাইট ইন্ডিয়ান, এই হ্যাঙ্গিং ইন্ডিয়ান, এই জিনিসগুলো থাকে। তারপর এখানে দেখেন এটা হচ্ছে কি বলা হয় কি ক্লিপবোর্ড সেকশন, এটাকে বলা হয় ফন্ট সেকশন, এটাকে বলা হয় কি প্যারাগ্রাফ সেকশন, মানে যেটাকে আমরা গ্রুপ বলে থাকি এটাকে সেকশন বলা যায়। সেকশন আর গ্রুপ কিন্তু একই, হ্যাঁ। যেমন এটা হচ্ছে স্টাইল সেকশন। এবার এডিটিং সেকশন আছে, তারপর ভার্টিক্যাল স্ক্রল বার আছে, হরিজন্টাল স্ক্রল বার আছে। আমরা এখানে ওয়ার্ড কাউন্ট করতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে পেজ কাউন্ট করতে পারি। এখানে হচ্ছে আমাদের লেআউট আছে, যে অর্থাৎ আমরা পেজটা আসলে কীভাবে দেখতে চাই, হ্যাঁ। তারপর এখানে জুম স্লাইডার আছে, হ্যাঁ। ভার্টিক্যাল রুলার আছে, হ্যাঁ। তারপর ট্যাব সিলেকশন করতে পারি আমরা এখান থেকে, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা জানি।
তারপর লিব্রি অফিস কি? লিব্রি অফিস কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে কিন্তু দেখে আসছি, তাই না? এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে ব্যবহার করা হয়, হ্যাঁ। এবং এর একটা বাই ডিফল্ট এক্সটেনশন আছে .odt। এই লিব্রি অফিস দিয়ে আপনি পাওয়ার পয়েন্টের কাজও করতে পারবেন, এক্সেলের ওয়ার্ডের কাজও করতে পারবেন। যদি আপনি ফাইল এক্সটেনশন যদি আপনি .docx দিয়ে সেভ করেন তাহলে ওয়ার্ডের কাজ করতে পারবেন, আর যদি .pptx দিয়ে সেভ করেন তাহলে কী দিয়ে কাজ করতে পারবেন? পাওয়ার পয়েন্ট কাজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এর মেন এক্সটেনশন থাকে কিন্তু .odt, হ্যাঁ। কিন্তু আপনার কাজ করার সময় যে এক্সটেনশন নিয়ে কাজ করতে চান সেটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। WPS অফিস কি? এগুলো আসলে মূলত আমরা জানার জন্য শুধু করবো, হ্যাঁ, মানে যদি এমসিকিউ অথবা রিটেন আসে তার জন্য। সো এগুলো কিন্তু আমরা কাজ করি না, আমরা শুধু ওয়ার্ডেই কাজ করে থাকি, হ্যাঁ। তা WPS অফিস কি? এটা হচ্ছে আমাদের উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং দুই সিস্টেমে ব্যবহার করা যায়, বুঝতে পারছেন? আমরা কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, এবং যদি কেউ যদি ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করে সেখানে কি করতে পারি? WPS অফিস কিন্তু ব্যবহার করতে পারবো, হ্যাঁ। এটার জন্য মনে থাকে, পরীক্ষায় আসতে পারে যে উইন্ডোজ এবং ম্যাকে নিচের কোন ওয়ার্ডের জন্য আমরা সফটওয়্যার ইউজ করতে পারি, কিন্তু পরীক্ষা লিখতে হবে কি WPS অফিস, মনে থাকবে। বা নিচে লিনাক্স অপারেটিং সিস্টেমে কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়? লিব্রি অফিস, ঠিক আছে। গুগল ডক্স কি? গুগল ডক্স, গুগল স্লাইড, হ্যাঁ, এগুলো কিন্তু একই জিনিস। তাহলে গুগল ডক্স কি? একটা অনলাইন ভিত্তিক কি সফটওয়্যার যেখানে আমরা লিখতে পারি, হ্যাঁ। এটা লেখার জন্য আমাদের ইন্টারনেট ব্যবহার করতে হয়, সম্পাদন মানে কি করতে পারি? এডিট করতে পারি, প্রয়োজনে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, ঠিক আছে। এবং অনেকে কি করতে পারে, আমাদের গুগল ডক্স অনলাইন যেহেতু ভিত্তিক এটা সফটওয়্যার, সো একটা গুগল ডক্স ফাইলে কিন্তু আমরা একাধিক ব্যক্তি দিয়ে কাজ করতে পারি অ্যাক্সেস নিয়ে, হ্যাঁ। এবং এর বৈশিষ্ট্যগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন, অনেক সময় বৈশিষ্ট্য আসে যে এটা অনলাইনে লেখা যায়, হ্যাঁ, এটা অটোমেটিক সংরক্ষণ হয়ে যায়, হ্যাঁ, সেভ করতে হয় না, হ্যাঁ, এটা এমনি সংরক্ষণ হয়ে যায়, একাধিক ব্যক্তি একসঙ্গে কাজ করতে পারে, এখানে আমরা ছবি, টেবিল, লিঙ্ক মানে ওয়ার্ডের মতো যোগ করে কাজ করতে পারি, ঠিক আছে। কাজের ধাপ মানে আপনি কীভাবে কাজটা করবেন। কাজ করতে গেলে গুগল ডক্সে কাজ করতে গেলে আপনার ইন্টারনেট লাগবে, তারপর আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট লগ ইন করতে, মানে নতুন করে খুলে লগ ইন করতে হবে, দেন আপনি গুগল ডক্সে গিয়ে আপনাকে কাজ করতে হবে। এই ধাপগুলো কিন্তু মুখস্থের কিছু নাই, আপনি জাস্ট যদি কোনো সময় আসে, যদিও আসে না, আসলে আপনি জাস্ট ধাপে ধাপে লিখে দেবেন। তারপর হচ্ছে পেজেস কি? হ্যাঁ, এটাও আপনার শুধু ম্যাকে ব্যবহার করা, হ্যাঁ, এটা ম্যাকের ডিফল্ট সফটওয়্যার, ইনস্টল করার প্রয়োজন হয় না, এটা ম্যাক আপনি অপারেটিং সিস্টেম দিলেই এটা ডিফল্টভাবে এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়, মানে সফটওয়্যারটা চলে আসে, ঠিক আছে। তাহলে ম্যাকের ডিফল্ট সফটওয়্যার কি? পেজেস, হ্যাঁ। এটা কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ, কিভাবে এটা ইনেবল করতে হয় সেই ধাপগুলো এখানে লেখা আছে, একবার পড়ে নেবেন আপনারা, ঠিক আছে। তারপরে সে কম্পিউটারে বাংলা ভাষা টাইপ করতে হলে অবশ্যই কম্পিউটারে বাংলা কিবোর্ড সফটওয়্যার কিন্তু ইনস্টল করতে হবে। পরীক্ষা যদি আসে যে বাংলা টাইপ করতে হলে আমাদের কি সফটওয়্যার প্রয়োজন, আমরা লিখবো কি? বাংলা কিবোর্ড, হ্যাঁ। আর যদি বাংলা কিবোর্ড না দিয়ে যদি নিচে লেখা থাকে বিজয় কিবোর্ড, তাহলে লিখবো কি? বিজয় কিবোর্ড, হ্যাঁ। তাহলে বিজয় কিবোর্ডের জন্য যদি আমরা ক্লাসিক দিয়ে যদি আমরা লিখতে চাই, ক্লাসিকের জন্য কিন্তু আমাদের যদি আমরা শর্টকাটের মাধ্যমে যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু লিখবো Ctrl-Alt-B, হ্যাঁ। এবং পুনরায় আবার ইংরেজিতে নেওয়ার জন্য কি লিখবো? Ctrl-Alt-B, মানে একবার Ctrl-Alt-B দিলে ক্লাসিকে যাবে এবং আবার Ctrl-Alt-V দিলে কী হবে? আমাদের ইংলিশে যাবে, ঠিক আছে। আর যদি আমরা নিকষে মানে ইউনিকোডে লিখতে চাই তখন কিন্তু এই বি এর জায়গায় কিন্তু আমাদের কী হবে? ব্যানগাড়ির বি, মনে থাকবে? এটা কিন্তু আমরা জানি, পারি কিন্তু। আর যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাদের যে উপরে যে এই যে দেখেন এই যে এখানে আইকন আছে, সেখান থেকে আমরা ম্যানুয়ালি এখানে বিজয় ক্লাসিক, দেন আমরা ইউনিকোড এভাবে আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে ফন্ট সিলেক্ট করে আমরা জাস্ট লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে আমরা ফন্ট কীভাবে সিলেক্ট করতে হয় তা কিন্তু জানি, ফন্ট পেজ থেকে ফন্ট সিলেক্ট করতে হয়, হ্যাঁ। এই যে আমাদের ফন্ট পেজ আছে, এখান থেকে আমরা কি করতে পারি? ফন্ট যে সেকশন আছে সেখানে ফন্ট পেজ আছে, সেখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি।
সবাই কি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করি। জিসান, জিসান শুনতে পাচ্ছি? আচ্ছা, তারপর হচ্ছে যদি আমরা যদি শর্টকাটের মাধ্যমে যদি আমরা এই ফন্ট নিয়ে আসতে চাই, তখন আমরা কন্ট্রোল ডি চাপলে কী হবে, আমাদের ফন্ট ডায়লগ বক্সটা চলে আসবে। সেখান থেকে আমরা কি করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। যদি আমরা এখানে সাপোজ কন্ট্রোল ডি যদি চাপি, তাহলে দেখেন আমাদের ফন্ট প্যানেল কিন্তু চলে আসলো। তখন এখান থেকে কিন্তু আমরা চাইলেই কিন্তু আমাদের এই যে ফন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে দেখেন আমাদের ফন্ট আছে, বডিতে কি ফন্ট ইউজ করতে চাই, এটা রেগুলার হবে না বোল্ড হবে, সাইজ কত হবে, এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। অনেক সময় পরীক্ষা আসে শর্টকাট কি, হ্যাঁ, ফন্ট ফেসের জন্য শর্টকাট কি কি, তাহলে ফন্ট ফেস অথবা ফন্ট ডায়লগ বক্স ওপেন করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ডি প্রেস করব। এই যে বিজয় বাংলা কিবোর্ড লেআউট, আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করেছি, এগুলো আপনাদের শিট দিয়েছি এবং পড়াইছি, তাই না? আমরা অব্র সেট করতে পারি যদি আমরা বিজয় দিয়ে কাজ করি। হ্যাঁ, অব্রতে যদি আমাদের ভাষা চেঞ্জ করতে, তাহলে কিন্তু আমরা F12 যেটা লেখা আছে সেখানে যদি আমরা স্পেস করি, তাহলে কিন্তু আমাদের এই ইংলিশ তারপর বাংলা এগুলো কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, অব্রের জন্য F12, আর বাকিগুলোর জন্য কন্ট্রোলারটা বি অথবা কন্ট্রোলারটা ভি। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা জানি। তারপর এখানে কতগুলো ইংরেজি ফন্ট আছে। হ্যাঁ, তারপরে যে আপনাদের পরীক্ষার সময় আসে যে এসকি কোড, হ্যাঁ, এসকি কোড হচ্ছে বিজয় দিয়ে লেখা হয়। হ্যাঁ, অর্থাৎ এসকি কোড বিজয় থেকে আমরা কি করতে পারি, ইউনিকোডে রূপান্তর করতে পারি, আবার ইউনিকোড থেকে আমরা এসকি কোডে রূপান্তর করতে পারি। ঠিক আছে, তাহলে এসকি কোড কিন্তু আমাদের বিজয় দিয়ে কাজ করা হয়, যেটা আমরা হচ্ছে সুটনি এমজে বলে থাকি যে ফন্টটা। ঠিক আছে, বিজয় ক্লাসিক যেটা লিখি, হ্যাঁ, এটাকে আমরা এসকি কোড, এসকির পূর্ণরূপে আপনারা এখান থেকে শিখবেন, আমরা কিন্তু ওই সিটে কিন্তু লেখা আছে। হ্যাঁ, আপনাদের যে প্রশ্নের যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিয়েছি সেখানে কিন্তু উত্তর সহ আপনাদের কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে এসকি কোডের ফুল ফর্মটা শিখবেন। হ্যাঁ, এবং এসকি কোডের ক্যারেক্টার কিন্তু 256, এটা যেন মনে থাকে। হ্যাঁ, এখানে বিশেষ শব্দ, তারপর টেক্সট, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে কিন্তু ইনক্লুড। তারপর এরিয়াল ফন্ট, এই এরিয়াল এমটি, এগুলো কিন্তু আমরা জানি। এখান থেকে জাস্ট এখান থেকে এগুলো একটু ফন্ট নামগুলো পড়ে নেবেন। হ্যাঁ, ক্লাস কি স্যার হচ্ছে? হ্যাঁ, ক্লাস হচ্ছে। হ্যাঁ, তারপর এরকম আরও অনেক ফন্ট রয়েছে, হেলভেটিক্স। হ্যাঁ, এই ফন্টগুলো জাস্ট একবার পড়ে নিলে আপনাদের আর কোনো কিছু করা লাগবে না। তারপর আমরা কিন্তু ফন্টগুলো সম্পর্কে জানি। হ্যাঁ, ক্যালিব্রি ফন্ট কি, টাইমস নিউ রোমান কি, হ্যাঁ, এগুলো জাস্ট একটু পড়ে নেবেন। এজেন্সি এফবি, হ্যাঁ, এগুলো বেশি কিছু করার দরকার নাই, ফন্ট নামগুলো একটু মনে রাখবেন। আর ফন্ট কোন নামে কি ডিটেলস আছে জাস্ট একবার পড়বেন, একবার পড়লেই হবে, কিন্তু ফন্টের নামগুলো যেন মনে থাকে। হ্যাঁ, টু টাইপ ফন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে নিখোশ, হ্যাঁ, বিজয় ইউনিকোড, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা এসকি কোড, যেটা আমাদের বিজয় এসকি কোড থেকে আমরা কি করতে পারি, ইউনিকোডে ট্রান্সফার করতে পারি। হ্যাঁ, তারপর যদি বলি কম্পিউটারের ডকুমেন্টের ধরন, হ্যাঁ, আমরা যদি ওয়ার্ডে যে কাজগুলো করি আসলে কি কি ধরনের কাজ করি, যেমন আমাদের পাওয়ার পয়েন্টে বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারি, তারপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সার পোর্টফোলিও তৈরি করতে পারি, এরকম কয়েকটা ক্যাটাগরি আছে। সেমভাবে ডকুমেন্টও আমরা অনেক কিছু তৈরি করতে পারি, সেটা হইতে পারে একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, হইতে পারে একটা সিভি, হইতে পারে একটা কাভার লেটার, হইতে পারে একটা রিপোর্ট, হইতে পারে একটা প্রজেক্টের জন্য একটা প্রপোজাল পাঠানো। ঠিক আছে, এই রিলেটেড কাজ করা একটু মনে রাখবেন এগুলা, যে ওয়ার্ডে আমরা কি কি ধরনের ডকুমেন্ট তৈরি করতে পারি, তখন 2-3টা উদাহরণ দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন তৈরি করা, সিভি তৈরি করা, কভার লেটার তৈরি করা। হ্যাঁ,
তারপর হচ্ছে মেল মার্জ ও তার ব্যবহার। মেল মার্জের কাজ কিন্তু আমরা জানি, হ্যাঁ। আমরা মেল মার্জ হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে কি করি, একটা চিঠি অথবা একটা ডকুমেন্ট আমরা কি করি একাধিক ঠিকানায় আমরা প্রেরণ করতে পারি, বা প্রেরণ করার যে পদ্ধতি সেটাই হচ্ছে কি মেল মার্জ, হ্যাঁ। এটা কিভাবে কাজ করে আমরা কিন্তু জানি, হ্যাঁ। আমরা মেলিং থেকে মানে আমরা যাব কোথায়, মেলিং ট্যাবে যাব, সেখান থেকে আমরা কি করব, আমাদের যে সোর্স ফাইল আছে সেখানে ইনক্লুড করব, দেন আমরা ইনসার্ট ফিল্ড থেকে ফিল্ডগুলো দিয়ে দেবো, হ্যাঁ। তখন কিন্তু আমাদের প্রিভিউ দেখলে কিন্তু আমাদের মেল মার্জ হয়ে যায়। তারপর সেখান থেকে আমরা কি করব, আমাদের ভিন্ন ভিন্ন ঠিকানায় সেটা পাঠিয়ে দেব। মেল মার্জের এই যে দেখেন আমাদের কিভাবে এটা আসলে তৈরি করি, হ্যাঁ। যেমন স্যার হ্যাঁ বলেন, হ্যাঁ আচল বলেন, হ্যাঁ আচল বলেন, আচল শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেল মার্জের সংক্ষিপ্ত ধাপ আসলে আমরা কিভাবে এটা করতে পারি। আমরা যেমন স্টেপ ওয়ানে একটা কিন্তু এক্সেল অথবা ওয়ার্ড ডকুমেন্টে আমরা একটা সোর্স ফাইল ওপেন করি, হ্যাঁ। সেখানে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু এন্ট্রি করে থাকি। তারপর হচ্ছে কি আমাদের যে মূল ফাইলটা আছে সেখানে গিয়ে আমরা কি করি, সেই ফিল্ডগুলো আমরা ইনসার্ট করি, হ্যাঁ। যেমন মেলিং থেকে স্টার্ট মেল যাব, তারপর লেটার বা ইমেল নির্বাচন করব, সেখান থেকে সিলেক্ট রেসিপিয়েন্ট আমরা কি করব, এক্সিস্টিং লিস্ট থেকে আমাদের যে এক্সেল ফাইলটা সেটা নির্বাচন করে থাকি, তাই না। তারপর হচ্ছে প্লেস হোল্ডার থেকে আমাদের কি করি ইনসার্ট মার্জ ফিল্ডগুলো বসাতে থাকি, যেমন নেম, অ্যাড্রেস, ইমেল, মোবাইল ইত্যাদি। তারপর চাইলে আমরা কি করতে পারি, প্রিভিউ দেখতে পারি, এবং আমরা অবশেষে ফিনিশ করে চিঠিটা প্রিন্ট করতে পারি বা ইমেলে পাঠিয়ে দিতে পারি। এই হচ্ছে আমাদের মূলত ধাপগুলা। এগুলো ধাপগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ, যে আমরা কিভাবে কাজগুলো করি। অনেক সময় মেল মার্জে ধাপ আসতে পারে, যদি আসে এরকম সংক্ষিপ্তভাবে দিয়ে দিবেন যে স্টেপ 1 ডাটা তৈরি, স্টেপ 2 মূল ফাইলে চিঠি লেখা বা ওইখানে যাওয়া, 3 নম্বরে মেল মার্জ শুরু করা, 4 নম্বর হচ্ছে ডাটা ফাইল যুক্ত করা, 5 নম্বর হচ্ছে প্লেস হোল্ডার বসানো অথবা আমাদের ডাটাগুলা ঠিকঠাক জায়গায় বসানো, 6 নম্বর হচ্ছে প্রিভিউ দেখা, 7 নম্বরে হচ্ছে কি ফিনিশ করা, হ্যাঁ। আমরা এতক্ষণ যা পড়ছি তার মধ্যে থেকে আমাদের কিছু সেলফ অ্যাসেসমেন্টের জন্য কতগুলো কোশ্চেন, যেমন আর্গোনমিক হ্যাজার্ড কি, আর্গোনমিক কিন্তু আমরা পড়ছি, হ্যাঁ। আর্গোনমিক হচ্ছে বিষয়টা কি, অর্থাৎ আমরা যে সারাদিন বসে কাজ করি কিভাবে কাজ করলে আমাদের দীর্ঘক্ষণ কাজ করার পরে আমাদের ক্ষতিটা একবারই কম হবে, হ্যাঁ। এই জিনিসগুলো হচ্ছে আমাদের আর্গোনমিক বোঝায়, হ্যাঁ। আর আর্গোনমিক হ্যাজার্ড হচ্ছে আমরা যে সারাদিন কাজ করি, কাজ করার অবস্থায় যে কোনো অবস্থা বা বস্তু যার ফলে একজন কর্মী দীর্ঘক্ষণ কাজ করার পরে শরীরের যে ক্ষতি হয় সেটা হচ্ছে কি হ্যাজার্ড, হ্যাঁ। যেহেতু আর্গোনমিক মানে হচ্ছে শরীরের ক্ষতি, হ্যাঁ, শরীরের যে আমাদের সারাদিন কাজ করার ফলে যে ক্ষতি হতে পারে সেই জিনিসটা হচ্ছে আর্গোনমিক। আর যেহেতু হ্যাজার্ড মানে ক্ষতি, হ্যাঁ, ক্ষতি হবে, তার মানে আর্গোনমিক হ্যাজার্ড মানে হচ্ছে আমাদের যে দীর্ঘদিন বসার কারণে যে ক্ষতি, শরীরে যে ক্ষতিগুলো হয় সেগুলো হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। একটু সুন্দর করে একটু পড়ে নেব, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। ঠিক আছে। সফটওয়্যার কি কিন্তু আমরা জানি, সফটওয়্যার হচ্ছে কি প্রোগ্রামের সমষ্টি যার মাধ্যমে কম্পিউটার নির্দিষ্ট কাজ করতে সাহায্য করে, হ্যাঁ। তারপর 5টা অ্যান্টিভাইরাসের নাম আমরা তো জানি। তারপর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের নাম, তাও জানি। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, হ্যাঁ। ওয়ার্ড প্রসেসিং আসলে সফটওয়্যারটা কি বা ওয়ার্ড প্রসেসর জিনিসটা কি, তাহলে ওয়ার্ড প্রসেসর কি, ওয়ার্ড প্রসেসর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ, যা দিয়ে আমরা বিভিন্ন ডকুমেন্ট, ঠিক আছে, তৈরি করতে পারি, তারপর এডিট করতে পারি, সংরক্ষণ করতে পারি। এতটুকু দিলে কিন্তু হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি মাইক্রোসফট ওয়ার্ড, ওপেন অফিস, ওয়ার্ড পারফেক্ট, লিব্রি অফিস, হ্যাঁ, গুগল ডক্স, পেজেস, হ্যাঁ, ইত্যাদি। আর ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে কাজ করার জন্য প্রথমে আমাদের একটা ব্ল্যাঙ্ক কিন্তু একটা ফাইল ব্ল্যাঙ্ক পেজ নিতে হয়, হ্যাঁ, যেটা আমরা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে কিন্তু ফাইলে একটা ব্ল্যাঙ্ক একটা চলে আসে, হ্যাঁ। আমরা চাইলে বিভিন্ন থিমও নিতে পারি, সেখানে গিয়ে আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে একটা ডকুমেন্ট তৈরি করি, হ্যাঁ। এটাকে বলে ব্ল্যাঙ্ক অথবা লাইব্রেরি, হ্যাঁ। ওয়ার্ড অপশন এবং রিবনের পরিচিতি, রিবন কি আমরা এবং ট্যাব কি, এগুলো কিন্তু আগেই শিখে আসছে, হ্যাঁ।
রিবন হচ্ছে কি আমাদের যে একবারে টপে থাকে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের ট্যাব এবং সেকশন আন্ডারে বিভিন্ন গ্রুপ কমান্ড থাকে, সবগুলোকে মিলে একসাথে বলা হয় কি রিবন। ঠিক আছে, যেখানে ইউজাররা কি করে সেখান থেকে আমাদের ইফেক্টগুলো নিয়ে আমাদের ডকুমেন্টে কাজ করে থাকে। হ্যাঁ, অর্থাৎ কাজের ধরন অনুযায়ী কমান্ডের তালিকা হচ্ছে কি রিবন। সহজ কথায় যদি বলি, রিবন হচ্ছে কাজের ধরন অনুযায়ী কমান্ডের তালিকা। না, হোম ট্যাব, হোম রিবন এগুলো কিন্তু আমরা জানি, তাই না? তারপর হোম ট্যাবে অনেকগুলো সেকশন আছে। হ্যাঁ, যেমন ক্লিপবোর্ড সেকশন, ফ্রন্ট সেকশন। ক্লিপবোর্ড সেকশনে কী কী পাওয়া যায়? কপি করতে পারি, পেস্ট করতে পারি, কাট করতে পারি, ফরম্যাট পেন্টার দিয়ে কাজ করতে পারি। এই জিনিসগুলো আমরা ক্লিপবোর্ড সেকশন দিয়ে করতে পারি। পরীক্ষা যদি আসে ক্লিপবোর্ড কি, তাহলে আমরা লিখবো ক্লিপবোর্ড সেকশনে কপি, পেস্ট, কাট, ফরম্যাট পেন্টার যাবতীয় কাজ করা যায়। ফন্ট সেকশন কি তাহলে? ফন্ট সেকশনের কাজ কি? ফন্ট সেকশনের কাজ হচ্ছে আমরা একটা টেক্সট বা অবজেক্টকে কি করতে পারি, বা টেক্সটের ফন্ট সাইজ, ফন্টের ফন্ট সাইজ ছোট বড় করা, ফন্টকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, ফন্টকে আন্ডারলাইন করতে পারি, ফন্টের কালার চেঞ্জ করতে পারি, ফন্টকে হাইলাইট করতে পারি এই ফন্ট সেকশনের মাধ্যমে। এতটুকু লিখলেই কিন্তু হবে। হ্যাঁ, তাহলে ফন্ট হচ্ছে কি একটা বর্ণমালা। হ্যাঁ, এক্সেট বর্ণমালা বলতে পারি। হ্যাঁ, ফন্ট সেকশনের প্রথমেই আছে কি ফন্ট পেজ, কারণ ফন্ট সেকশনে কিন্তু আমাদের ফন্ট পেজ নিয়ে কাজ করা হয়। ফন্ট পেজ মানে হচ্ছে কি আপনারা কোন ফন্ট নিয়ে কাজ করবেন, সেটা কি টাইমস নিউ রোমান না এরিয়াল ইত্যাদি। হ্যাঁ, এখানে একটু পড়ে নিলেই আপনার এখানে বিস্তারিত বুঝতে পারবেন। এখানে তেমন কিছু নাই, এগুলো একটু ভালো করে পড়বেন। ফন্ট সেকশন কি, ফন্ট সেকশন কি কি থাকে, ক্লিপবোর্ড দিয়ে কি কাজ করা যায়। হ্যাঁ, ফন্ট কি? হ্যাঁ, ফন্ট হচ্ছে কি এক্সের বর্ণমালা। হ্যাঁ, এটা তো আমরা জানি। ফন্ট ফেস কিভাবে পরিবর্তন করতে পারি আমরা কিন্তু জানি। কন্ট্রোল ডি চাপলে কি হয়, ফন্ট ফেসের জন্য একটা ডায়লগ বক্স আছে, সেখান থেকে তৈরি করতে পারি আর চেঞ্জ করতে পারি, অথবা কি করতে পারি, যে ফন্ট ফেসের যে আমাদের একটা ফন্টের গ্রুপ আছে সেখান থেকে এখান থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন ফন্ট সিলেক্ট করে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে ফন্ট স্টাইল। হ্যাঁ, ফন্ট স্টাইল মানে হচ্ছে আমার একটা টেক্সটকে ছোটো করতে, টেক্সটের সাইজ ছোটো করা লাগতে পারে, বড় করা লাগতে পারে, অথবা টেক্সটকে বোল্ড করা লাগতে পারে, ইটালিক করা লাগতে পারে, আন্ডারলাইন করা লাগতে পারে, ফন্টের কালার চেঞ্জ করা লাগতে পারে। এগুলো হচ্ছে কি ফন্ট স্টাইলের মধ্যে পড়ে। তাহলে ফন্ট স্টাইলের মধ্যে কী পড়ে? বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, ফন্ট সাইজ ছোটো বড় করা ইত্যাদি। হ্যাঁ, তাহলে বোল্ড করার জন্য আমরা কি করতে পারি, যে আমাদের ফন্ট সেকশনে বি একটা আইকন আছে, সেখানে মাউস দিয়ে আমরা করতে পারি, অথবা কি Ctrl+B দিলে আমাদের কি হয়, ফন্ট বোল্ড হয়ে যায়। Ctrl+ কি বি, এখানে সি বলতে কন্ট্রোল বোঝাইছি, আর এখানে বি। ঠিক আছে, ইটালিক মানে হচ্ছে কি আয়ের উপরে ক্লিক করলে ইটালিক হয়, অথবা কি Ctrl+ কি আই। আন্ডারলাইন মানে হচ্ছে Ctrl+U। হ্যাঁ, দুই পরীক্ষায় আন্ডারলাইন কি, অথবা একটা টেক্সটকে আন্ডারলাইন করার জন্য আমরা আন্ডারলাইন ইউজ করে থাকি। এতটুকু লিখলেও হবে, Ctrl+U এক্সাম্পল দিয়ে দেবেন বা শর্টকাট কি দিয়ে দেবেন। ফন্ট সাইজ কি করা, ফন্ট সাইজ কীভাবে ছোটো বড়ো করতে পারে আমরা কিন্তু, ফন্ট সাইজ মানে হচ্ছে একটা ফন্টের সাইজ ছোটো বড়ো করা। এতটুকু লিখলে কিন্তু ফন্ট সাইজের সংখ্যা কিন্তু চলে আসে। হ্যাঁ, তাহলে আমরা কীভাবে করতে পারি, আমরা কিন্তু সিলেক্ট করে করতে পারি, অথবা কি করতে পারি, Ctrl+, এই যে থার্ড ব্র্যাকেটের প্রথমটা দিলে কি হয়, আমাদের ফন্টটা কি হতে থাকে, ছোটো হতে থাকে। এবং Ctrl+ যদি থার্ড ব্র্যাকেটের শেষেরটা দিই, তাহলে কী হবে, ফন্ট সাইজটা বড় হতে থাকবে। এটা হচ্ছে শর্টকাট, যেন মনে থাকে। মানে ইনক্রিজ আর ডিক্রিজ করা, ইনক্রিজ মানে বৃদ্ধি, ডিক্রিজ মানে কি হ্রাস, ছোটো করা। তাহলে ইনক্রিজ ফন্ট কি আর ডিক্রিজ ফন্ট কি তো বুঝতেই পেরেছি, তাই না? আমরা ইনক্রিজ ফন্ট হচ্ছে আমরা মাউস দিয়ে সহজে করে ফেলতে পারি। এই যে দেখেন ইনক্রিজ ফন্ট, আমরা যদি এখানে একটা ফন্ট লিখি, ঠিক আছে, এটা সিলেক্ট করে জাস্ট এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ইনক্রিজ ফন্ট, এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট। ঠিক আছে, সহজে এখান থেকে আমরা করে ফেলতে পারি, অথবা এখান থেকে আমরা লিখে বলতে করতে পারি। হ্যাঁ, দেখেন আমাদের ফন্ট কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। ঠিক আছে, এটা বলে ইনক্রিজ।
অথবা কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের শুরুতে যদি আমি ক্লিক করতে থাকি তাহলে কিন্তু ছোট হবে, আর যদি থার্ড ব্র্যাকেটের শেষটা করতে থাকি কন্ট্রোল ধরে তাহলে কিন্তু বাড়তে থাকবে, মানে বৃদ্ধি হতে থাকবে। চেঞ্জ কেস, এই চেঞ্জ কেস মানে অথবা ফন্টের কেস, চেঞ্জ কেস আর ফন্টের কেস কিন্তু একই, অর্থাৎ ফন্টের পরিবর্তনটা কীরকম হবে। আমরা জানি ফন্ট কেস কি আছে, সেন্টেন্স কেস আছে, হ্যাঁ, লোয়ার কেস বা লোয়ার কেস যেটাকে বলি আপার কেস, ঠিক আছে, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, তারপর হচ্ছে কি আছে আপনাদের টগল কেস আছে, টগল কেস হচ্ছে একটা ছোট একটা বড় এরকম, আর ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড মানে কি, মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি থাকবে, বড় থাকবে, আর আপার কেস মানে প্রতিটা অক্ষর কি থাকবে, বড় থাকবে। এটা অনেক সময় আমরা ক্যাপস লক চেপে ধরে আমরা কি করতে পারি, লিখতে পারি, অথবা যদি আমাদের প্রথম অক্ষরটা বড় করতে হয় তাহলে শিফট চেপে যদি আমি কোনো একটা কিতে চাপি, যেমন কি শিফটে ধরে যদি আমি এতে প্রেস করি তাহলে কিন্তু এটা ক্যাপিটাল হবে, অথবা ক্যাপস লকে যদি চেপে রেখে যদি এতে ক্লিক করি তাহলে এটা কী হবে, আপার কেস হবে, হ্যাঁ। অথবা কী করতে হবে, সিলেক্ট করে আমরা চেঞ্জ কেস থেকে এই কাজটা করতে পারি। চেঞ্জ কেস কোথায় আছে সেটা কিন্তু আমরা জানি, তাই না। এই ফন্টের আন্ডারে এই যে আমাদের কি আছে এখানে চেঞ্জ কেস, আপার কেস দিলে আর এই যে আপার কেস হয়ে গেল। তারপর টেক্সটকে বোল্ড করা, এগুলো তো জানি আমরা, কন্ট্রোল বি আইকনের উপরে টেক্সটকে ইটালিক কীভাবে করতে হয় জানি, ঠিক আছে, টেক্সটকে কীভাবে আন্ডারলাইন করতে হয় জানি, ঠিক আছে, টেক্সটকে কীভাবে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করতে হয় সেটা কিন্তু আমরা জানি, তাই না। দেখেন সাবস্ক্রিপ্ট করার জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু যদি আমরা এখানে লিখি, যেমন একটা পানির সংকেত লিখলাম H2O, হ্যাঁ, H2O, হ্যাঁ, টুটা কিন্তু আসলে পানির সংকেতের জন্য আমাদের নিচে যেতে হবে, যেটাকে আমরা বলি কি সাবস্ক্রিপ্ট। এই যে দেখেন আমাদের ফন্টের যে সেকশন আছে সেখানে যদি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা নিচে চলে যায়, আর যদি আমি সুপারস্ক্রিপ্ট করি তাহলে কিন্তু উপরে চলে যায়। আর এই জিনিসটা কিন্তু আমরা যদি কন্ট্রোল ধরে যদি ইকুয়াল দিই তখন কিন্তু এটা সাবস্ক্রিপ্ট হয়ে যায়, আর কন্ট্রোল শিফট শেপে যদি ইকুয়াল দেয় তাহলে কিন্তু এটা সুপারস্ক্রিপ্ট হয়ে যায়। এটা কিন্তু এখানে বিস্তারিতভাবে এখানে লেখা আছে, এই যে দেখেন শর্টকাট লেখা আছে, এবং আমাদের ম্যানুয়ালি যেভাবে করতে পারি হোম ট্যাবের আন্ডারে সেখান থেকে আমরা পারি। এটা টেক্সট হাইলাইট কালার তো আমরা বুঝি, হ্যাঁ, একটা ডকুমেন্টের কিছু ওয়ার্ডকে মানে অনেক সময় হাইলাইট করার প্রয়োজন হয়, ঠিক আছে, এই জন্য আমরা হাইলাইট কালার ব্যবহার করে থাকি, হ্যাঁ। সুন্দর করে যদি একটু একবার পড়ি তাহলে কিন্তু এটা পারবো। তারপর হচ্ছে প্যারাগ্রাফ সেকশন, ফন্ট কালার কিভাবে সেট করি সেটা কিন্তু আমরা জানি। ফন্ট কালার সেট মানে হচ্ছে কি, আমরা টেক্সটের কালারকে বুঝি। ফন্ট কালার সেট মানে কি, ফন্ট কালারকে বুঝি, অর্থাৎ ফন্ট কালার কিভাবে সেট করি, আমরা একটা ফন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন ফন্টের অপশনে এই যে ফন্ট কালার, এখান থেকে আমরা ফন্ট কালার কিন্তু চেঞ্জ করতে পারি, এখান থেকে চাইলে আমরা হাইলাইট করতে পারি, ঠিক আছে, এখান থেকে চাইলে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারি, ঠিক আছে, সিলেক্ট করে একটা স্টাইল দিতে পারি এখান থেকে, এই যে স্টাইল হয়ে গেল, এটিকে বলে কি ফন্ট স্টাইল, হ্যাঁ। তারপর এডিট সেকশন, হ্যাঁ, এডিট সেকশনের কাজ কি, আমরা কিন্তু এগুলো জানি, এডিট সেকশনের কাজ কি। এই যে দেখেন এডিট সেকশন আছে, আমরা এখান থেকে ফাইন্ড করতে পারি, অর্থাৎ কোনো শব্দ যদি আমি সহজে খুঁজে পেতে, মনে করি আমার 100 পেজ আছে, সেখানে করিম নামের ব্যক্তিটাকে খুঁজে বের করতে হবে, তখন যদি আমরা স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না স্যার। ও আচ্ছা স্ক্রিনটা মনে হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে, না স্যার দেখা যাচ্ছে না। দেখা যাবে এখন, হ্যাঁ একটু ওয়েট করে দেখা যাবে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, তাহলে এডিটিং সেকশন কি, এডিটিং সেকশন হচ্ছে যেখানে আমরা একটা ফন্টকে টেক্সটকে বা শব্দকে খুঁজে বের করতে পারি, রিপ্লেস করতে পারি, হ্যাঁ, এই অবজেক্টগুলো নিয়ে কাজ করা হয় কি আমাদের এই এডিটিং সেকশন। তাহলে পরীক্ষা যদি আসে এডিটিং সেকশনে কি কি থাকে, আমরা বলতে পারবো একটা শব্দকে খুঁজে পাওয়ার জন্য আমাদের ফাইন্ড সেকশন থাকে, হ্যাঁ, ফাইন্ড কমান্ড থাকে, রিপ্লেস কমান্ড থাকে, হ্যাঁ, আমরা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারি ইত্যাদি। আর ফাইন্ডের শর্টকাট কি, কন্ট্রোল প্লাস কি এফ। এই যে দেখেন এখানে যদি আমি লিখি এখন এই যে এইচ, দেখেন আমার এস কিন্তু এই যে খুঁজে দিয়েছে, হ্যাঁ, তারপর আমি যদি এসটাকে রিপ্লেস করতে চাই তখন কিন্তু কন্ট্রোল এস, হ্যাঁ, আমি এখানে এটা ক্লোজ করে নেই, কন্ট্রোল এইচ, হ্যাঁ, এখন আমি যদি এই এইচ এর জায়গায় যদি বলে দিই, এস এর জায়গায় আমার হবে কি পি, দেখেন আমাকে কিন্তু এখানে রিপ্লেস করে দিবে, দেখেন এই এস এর জায়গায় কিন্তু পিটা কিন্তু রিপ্লেস করে দিয়েছে।
তো এটা কিন্তু আমরা শর্টকাটের মাধ্যমে করছি, অথবা এখান থেকে এই যে রিপ্লেসে গেলেও কিন্তু আমরা এরকম ডায়লগ বক্স পাবো। হ্যাঁ, তারপর গো টু মানে পেজ নাম্বার। হ্যাঁ, কন্ট্রোল জি দিলে আমাদের পেজ নাম্বার আসবে। কন্ট্রোল জি মানে কি পেজ নাম্বার চেঞ্জ করতে পারে, পেজ, সেকশন, লাইন। পেজে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি লিখি এখন 1 নাম্বার পেজ বা 2 নাম্বার পেজ, তাহলে 2 নাম্বার পেজে নিয়ে যাবে। হ্যাঁ, এখন গো টু দেই বা ইন্টার দেই, 2 নাম্বার পেজ তো আমার এখানে নাই, ঠিক আছে, এই জন্য 2 নাম্বার পেজে নিয়ে যাবে না। ঠিক আছে, তারপর টাইপিং টেকনিক। এই টাইপিং টেকনিক নিয়ে আসলে কথা বলার কিছু নাই, কারণ আমরা টাইপিং টেকনিক নিয়ে আমরা কিন্তু অনেক কথা বলেছি, তাই না? কিবোর্ডের সাথে পরিচয় করাইছি, কোথায় কি আছে, ফাংশন কি, কত থেকে কত পর্যন্ত, যেমন F1 থেকে F12 হচ্ছে আমাদের ফাংশন কি, তারপর আলফাবেটিক কি কোনগুলা, নিউমেরিক কি কোনগুলা, স্পেশাল কি কোনগুলা, স্ক্রল লক কোনগুলা, প্রিন্ট স্ক্রিন কোনগুলা, হ্যাঁ, ডিলিট বাটন, লক, নাম্বার লক, হ্যাঁ, নাম্বার প্যাড, কন্ট্রোল, উইন্ডোজ কি, এগুলো কিন্তু সব আমরা চিনেছি। আপনাদের শিট দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করা। আসলে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে তৈরি করতে পারি, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে এইখানে বলা আছে। আমরা কিভাবে কলাম তৈরি করতে পারি, হেডার, মার্জিন তৈরি করতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে আমরা নেক্সট ক্লাসে দেখবো, কালকে দেখবো এগুলো। হ্যাঁ, আজকে থাকুক, আজকে যেগুলো পড়াইছি সেগুলো একটু ভালো করে পড়লে আশা করি পারবো। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলবো। হ্যাঁ, কারণ যেহেতু সামনে আবার আমরা রিএসেসমেন্ট দিতে যাচ্ছি, সো কোনোভাবেই যেন আর রিএসেসমেন্ট আমাদের মিস না যায়, এর জন্য লাইন বাই লাইন, ঠিক আছে, এই লাইন বাই লাইন ধরে ধরে পড়বো আমরা। তারপর আমরা পরীক্ষার আগে আগে আমরা আরও কতগুলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেব, এবং আমাদের যে কোশ্চেন প্যাটার্ন যেরকম আসে সেরকমভাবে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, সো এগুলো ভালো করে পড়বো। হ্যাঁ, 1 থেকে 10 নম্বর পেজ পর্যন্ত, হ্যাঁ, না 9 নম্বর পেজ পর্যন্ত। ঠিক আছে, 10 থেকে বাকি আরও 10টা পেজ আছে, আমরা কালকে এগুলো শেষ করে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন।